তোমরা যারা যারা এই হায়ার এডুকেশনের জন্য যেতে চাও, সেটা ব্যাচেলার্স হোক, মাস্টার্স হোক বা পিএইচডি হোক, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি অ্যান্ড আমি আসলে সবাইকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আমার ও লেভেলস অ্যান্ড এ লেভেলস শেষ করেছি বাংলাদেশ থেকে। ও লেভেলস অ্যান্ড এ লেভেলস যারা জানেন না, সেটা হচ্ছে আপনারা যেটা এসএসসি অ্যান্ড এইচএসসি দিয়ে থাকেন, তো আমরা সেটাকে ইংলিশ মিডিয়ামে সেটাকে আমরা ও লেভেলস অ্যান্ড এ লেভেলস বলি। সো ও লেভেলস অ্যান্ড এ লেভেলস শেষ করার পরে আমি হায়ার এডুকেশনের জন্য ক্যানাডাতে যাই এবং সেখানে আমি আমার ব্যাচেলার্সটা শেষ করি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে। অ্যান্ড দেন আমার ব্যাচেলার শেষ করার পরে আমি দেশে ফেরত আসি। এসে আমি একটা কোম্পানির সাথে এখন কাজ করছি এবং আমি হচ্ছে এখন কারেন্টলি আমার কাউন্সিলর অ্যান্ড আই কাউন্সিল স্টুডেন্টস ফর অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা। সো আমার কোম্পানিটার নাম হচ্ছে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রড। এটা হচ্ছে ঢাকায় বেসড। আমাদের দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বনানী এবং একটা ধানমন্ডিতে। Okay, so with no further ado, let's get into the slides. So this is a small slide that I've made for you guys. ছোট একটা স্লাইড যেটা দিয়ে আমি আসলে সবার আসলে বিদেশের কথাটা যখনই সবাই ভাবে বা যখনই তারা ডিসিশন নেয় যে তারা আসলে বিদেশে পড়তে যেতে চায়, তখনই তাদের মধ্যে একটা ভয় কাজ করে বা একটা কনফিউশন কাজ করে। বিকজ আমাদের দেশে আসলে সেই প্রপার গাইডেন্সটা সবাই আসলে পায় না যে আসলে বিদেশে যাওয়ার জন্য আমাদের কী কী দরকার। সবাই ফার্স্টে যখন বিদেশ ওয়ার্ডটা শুনে তখনই সবাই আসলে একটু ঘাবড়ে যায় যে আসলে কীভাবে কী হবে, কী কী ডকুমেন্টস আমাদের রেডি করতে হবে, আমাদের একাডেমিক্যালি আমরা কি এলিজিবল কিনা টু pursue our higher studies abroad. সো যারা হচ্ছে ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য যেতে চাও, তাদের জন্য ফার্স্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি জিপিএ জাস্ট 3.5 থাকলেই তারা কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে তারা চান্স পেতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি যারা স্কলারশিপের জন্য ট্রাই করবা তাদের জন্য আসলে জিপিএ 5 বা অবভিয়াসলি 4.5 এর উপরে থাকতে হবে, মাস্ট বি। বাট যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিদেশে যেতে চাও উইদাউট স্কলারশিপ অর এনিথিং, ইউ ক্যান অলসো ট্রাই ফর 3.5। মানে যাদের জিপিএ 3.5 থাকে তারা সেই ক্ষেত্রেও ট্রাই করতে পারো। অ্যান্ড দেন একটু আগে আমাদের বাকি স্পিকার্সরা যারা ইংলিশ টেস্ট নিয়ে কথা বলেছিল, সেটা ডেফিনেটলি হায়ার স্টাডিজের জন্য ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে আইএলটিএস অ্যান্ড পিটিই। সো আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে বেসিক্যালি 4টা মডেল থাকে। আমি বেশি ডিটেলে বলবো না, যেহেতু আগে ওনারা এটা নিয়ে কথা বলেছিলেন। জাস্ট বলতে চাই যে ওভারঅল টোটাল স্কোরটা থাকে 9, তো এর মধ্যে আমাদের লাগে হচ্ছে যে 6.5। তো আমি হচ্ছে বেসিক্যালি অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা নিয়ে স্পেশালাইজ। তো এই দুটো সেক্টর নিয়ে আমি মোটামুটি কাজ করে থাকি। সব ইউনিভার্সিটিগুলোর সাথে আমার অফিস, মানে আমার যে কোম্পানিটা সেটার সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে এবং আমি স্টুডেন্ট রিক্রুট করি সেই ইউনিভার্সিটিগুলোর জন্য। অ্যান্ড আমি বলতে পারি যে অলমোস্ট এভরি ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা, তোমাদের যদি আইএলটিএস এর স্কোর 6.5 থাকে অ্যান্ড যদি তোমাদের এইচএসসি অ্যান্ড এসএসসির রেজাল্ট যদি 3.5 জিপিএ থাকে, তাহলে তোমরা ইজিলি অ্যাডমিশন পেতে পারো। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য কিন্তু জাস্ট এই দুটো রিকোয়ারমেন্টই মেইন। অ্যান্ড দেন লাস্টে যে রিকোয়ারমেন্টটা আসে সেটা হচ্ছে যে আমাদের ফান্ডিং এর যে বিষয়টা। সো ফান্ডিং এর বিষয়টা আসলে বিদেশে পড়তে গেলে টাকা পয়সার ব্যাপার আসেই, অনেক টাকা পয়সা লাগে। বাট যারা আসলে স্কলারশিপ পাবা তাদের রেজাল্টের থ্রুতে আমরা যখন অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে, অ্যাপ্লাই করার পর আমরা আসলে জানতে পারি যে আসলে কে কতটুকু স্কলারশিপ পাবে এবং সেটার মাধ্যমে কতটুকু তাদের টিউশন ফি রিডিউস হবে এবং কতটুকু কম টাকা দিয়ে তারা পড়াশোনা করতে পারে। আচ্ছা, সো ব্যাচেলার্সের ক্ষেত্রে শুধু আমাদের লাগতেছে এসএসসি অ্যান্ড এইচএসসি এর রেজাল্টটা আর একটা ভালো ইংলিশ টেস্ট রেজাল্ট, যেটা মিনিমাম স্কোর হচ্ছে 6.5। আচ্ছা, আরেকটা টেস্ট রেজাল্টের কথা আমি বলি, সেটা হচ্ছে পিটিই। এটা হচ্ছে পিয়ারসন টেস্টিং সিস্টেম। সো এটাও আইএলটিএস এর মাধ্যমে আরেকটা ইংলিশ টেস্ট। এটা আসলে অস্ট্রেলিয়াতে ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয় বেশি, এবং এই টেস্টটা অ্যাকচুয়ালি আইএলটিএস এর থেকে একটু ইজিয়ার, মানে একটু ইজি হয় আর কি। সো এই টেস্টটা মোটামুটি বাংলাদেশের 80% স্টুডেন্টরা আসলে আইএলটিএস এর থেকে পিটিটা বেশি দিতে চায়। যারা আসলে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাও তাদের জন্য আই থিঙ্ক পিটি উড বি আ বেটার অপশন। সো পিটির আমাদের মিনিমাম স্কোর যেটা লাগে হচ্ছে 58। টোটাল হচ্ছে 90তে এটা মার্কিং করা হয়। সো 90-এর মধ্যে জাস্ট 58 পেলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সো ব্যাচেলার্সের ক্ষেত্রে আমাদের জাস্ট এসএসসি এইচএসসি অ্যান্ড ইংলিশটা লাগবে। অ্যান্ড দেন আমরা যদি মাস্টার্সের জন্য যেতে চাই, আমাদের আসলে বাকি যে মানে এতক্ষণ যে পয়েন্টসগুলো আমি বললাম, আপনার ইংলিশ টেস্ট এবং হচ্ছে এইচএসসি অ্যান্ড এসএসসি, এগুলো তো সব আমাদের লাগতেছে। অ্যান্ড মাস্টার্সের জন্য ডেফিনেটলি আমাদের ব্যাচেলার্সের রেজাল্টটাও লাগবে। সো এটা আসলে কোনো সাবজেক্ট নির্ধারণ করা হয়নি, এটা হচ্ছে আপনারা যে সাবজেক্টে ব্যাচেলার্স পড়েছেন আপনাদের সেম ফিল্ডে থেকেই মাস্টার্স করতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে ভিসা পেতে অনেক সহজ হয়। সো
আমাদের সেম ভাবে স্বাভাবিকভাবে এসএসসি এন্ড এইচএসসি এর রেজাল্টও লাগতেছে, আপনার টেস্ট রেজাল্টও লাগতেছে, ইংলিশ টেস্ট যেটা, এটা হচ্ছে আপনার ব্যাচেলার্সের যেটা রিকোয়ারমেন্ট এবং মাস্টার্সের যেটা রিকোয়ারমেন্ট দুটাই হচ্ছে সেম। আচ্ছা, এর সাথে সাথে আমাদের ব্যাচেলার্সের যে রেজাল্টটা লাগবে সেটা জিপিএ 2.8 লাগবে আউট অফ 4। সো 2.8 হলে আমরা কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি ইন কানাডা অ্যান্ড অলসো ইন অস্ট্রেলিয়া। Moving on to the next slide. আচ্ছা, why consider a foreign country? এতক্ষণ তো আমরা শুনলাম যে আমরা আসলে কেন মানে কিভাবে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারি, বাট এবার আমরা জানবো যে কেন আসলে আমরা একটা ফরেন কান্ট্রি বা একটা বিদেশে পড়াশোনা করার জন্য আমরা আসলে যাব, সেটা নিয়ে আর কি আমরা কথা বলবো। সো আসলে অনেক রিজনস থাকে একটা বিদেশে যাওয়া নিয়ে, মানে লাইক দেয়ার আর হান্ড্রেডস অফ রিজনস টু চুজ আ কান্ট্রি, বাট আসলে সবগুলো নিয়ে তো কথা বলার ওইভাবে সময় হয়ে উঠতে পারবে না। এই জন্য আমি আসলে 4টা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস আমি তোমাদের জন্য একটু শর্ট লিস্টেড করে নিয়ে আসছি। সো 4টা আমরা একটুখানি ডিটেলে শুনবো। ফার্স্ট একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। সো আমরা সবাই জানি যে বাংলাদেশে আসলে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে, বুয়েট ওয়াজ ওয়ান অফ দেম। আর যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিজের কথা ভাবি, দেন ব্র্যাক আছে, এনএসইউ আছে, আইইউবি আছে। হ্যাঁ, সো আসলে এই ইউনিভার্সিটিগুলো ভালো হওয়ার পরেও আমাদের এডুকেশনের যে কোয়ালিটিটা বাংলাদেশে, এটা কিন্তু আসলে ইন্টারন্যাশনালি যে লেভেলের পড়াশোনা সবাই করে থাকে সেটার সাথে আসলে মিলে না। কেন? বিকজ বাংলাদেশের যে এডুকেশন কারিকুলামটা এটা হচ্ছে মোর অফ থিওরি বেস। ঠিক আছে, আমরা হচ্ছে সারাদিন মানে বেসিক্যালি সবসময় বই থেকে যা মুখস্থ করি ওইটাই যে এক্সামের খাতায় লিখে দিয়ে আসি। আমাদের আসলে প্র্যাকটিক্যাল যে নলেজটা এটা কিন্তু একদমই নাই। বাইরের দেশে সব ইউনিভার্সিটি, ইভেন আমি যে ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারতেছি যে তারা প্রত্যেকটা জিনিস বইয়ে তো পড়াবেই, তার সাথে সাথে সেম জিনিসটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করারও তারা একটা সুযোগ পেয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমার থিওরিটিক্যাল তো একটা নলেজ আসতেছেই, পাশাপাশি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও পাচ্ছি। অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পেলে কিন্তু সেটা আমার মানে ভিতরে একদম পুরোপুরি সেটা গেঁথে যায় যে না, আমার ফর লাইফ টাইম আমি সে পুরো জিনিসটা কনসেপ্টটা আমি বুঝতে পারি যে না আসলে এইভাবে আগাতে হবে। সো এটা একটা জিনিস, কোয়ালিটি এডুকেশন। বাইরের দেশে ডেফিনেটলি যে কম্পারিজনটা আমি বললাম মাত্র, যে বাইরের দেশে ইউনিভার্সিটিগুলো এইভাবে প্র্যাকটিক্যাল যে নলেজটা দিয়ে রাখে সেটার জন্য আসলে তাদের কোয়ালিটিটা অনেক ভালো। আচ্ছা, সেকেন্ড যেটা, এটা হচ্ছে এনহ্যান্স স্কিলস অ্যান্ড নলেজ। সো স্কিলস অ্যান্ড নলেজের ব্যাপারটা আসলে ওই এডুকেশনে যা যা বললাম এটার সাথে সাথেই আসে, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল অনেক বেশি লার্নিং পাচ্ছি, সো সেটার ক্ষেত্রে আমাদের স্কিলসগুলো বেশি বাড়তেছে, আমাদের বেশি নলেজ বাড়তেছে, বিকজ আমরা কিন্তু পুরো জিনিসটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতেছি বিফোর গ্র্যাজুয়েটিং। মানে বাংলাদেশে যেটা হয়, সাপোজ একটা এক্সাম্পল দেই, যে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়তেছি, আমাকে পুরো 4 বছর আমার ব্যাচেলার্স, আমি হচ্ছে পুরোটা জাস্ট বইয়ে পড়ে 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 যে এক্সাম দিয়ে পাস করে চলে গেলাম, বাট ওটা আসলে আমি ওই মোমেন্টে কোথাও ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। দেন আমি যখন গ্র্যাজুয়েট হওয়ার পর একটা জবে ঢুকবো বা কোনো কোম্পানিতে চাকরি করবো, তখন যেটা হয় যে আমরা মাঝে মাঝে অনেক জায়গায় আটকায় যাই যে আচ্ছা আমি তো এখন হোয়াট আর গোনা ডু, বিকজ আমি তো আসলে এটা কখনো অ্যাপ্লাই করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা আরো অনেক ট্রেনিং লাগে টু গেট স্পেশালাইজ ইন দ্যাট ফিল্ড। সো এই স্কিলস অ্যান্ড নলেজের যে ব্যাপারটা, এটা হচ্ছে বাইরে থেকে পড়লে আমাদের ওই যে প্র্যাকটিক্যাল যে নলেজটা আমরা পাচ্ছি আমাদের থিওরির পাশাপাশি, সো আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার আগেই আমরা কিন্তু ইউনিভার্সিটি লাইফে এই জিনিসগুলো আগেই একবার ইমপ্লিমেন্ট করে ফেলতেছি। সো যখন পরবর্তীতে আমরা জবে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই জবে যাওয়ার পর আমাদের কাছে ওই জিনিসগুলো নতুন লাগবে না, আমাদের কাছে মনে হবে যে না, উই আর অল ইউজ টু ডুইং অল দিস, অ্যান্ড আমাদের ওই প্রপার নলেজটাও থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 100 জন ইন্টারভিউ দিতে গেছে একটা কোম্পানিতে, কিন্তু আমার নাম্বারটা সবার আগে আসছে। কেন? বিকজ আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল, আমার এই নলেজটা ছিল, যেটা কিনা আমরা হচ্ছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে হয়তো বা সেভাবে অর্জন করতে পারিনি। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটা একটা ভেরি ক্রুশাল পয়েন্ট, বিকজ এটা যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে আসলে আমরা অনেক প্রিভিলেজ মানুষজন। হ্যাঁ, প্রিভিলেজ বলতে কি বোঝাচ্ছি, যে আসলে আমাদের অনেক সুবিধা আছে যেটা বলতে গেলে। হ্যাঁ, যে কোনো একটা বিপদে পড়লে 10টা মানুষ হেল্প করতে চলে আসতে পারে। ঠিক আছে, সো পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে নিজের মতন থাকা এবং নিজের একটা কথা ছিল যে আপন শক্তিতে জ্বলে ওঠা, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা ছিল, কথা ছিল যে নিজে কিছু করা। সো ইন্ডিপেন্ডেন্স আসলে লাইফে খুবই দরকার। যেমন হচ্ছে কি, আমি যদি আমার কথা বলি, সেটা হচ্ছে
যেমন বাংলাদেশে থাকতে সত্যি কথা বলতে গেলে মানে কথার কথা যে আমার এক গ্লাস পানিও নিজের হাত দিয়ে উঠে খেতে হয়নি কখনো। কিন্তু আমি যখন ক্যানাডাতে উচ্চশিক্ষার জন্য গিয়েছি তখন দেখা গেছে যে আমার সকালবেলা উঠে আমার নিজের রান্না বান্না থেকে শুরু করে আমার নিজের বাসায় গোছানো, তারপরে পড়াশোনা তো আছেই, সাথে সাথে চাকরিও করতে হয়েছে পার্ট টাইম। তো সব মিলে দেখা গেছে যে মানে ঘুম থেকে ওঠার পরেই একটা আলাদা একটা মানে টেনশন চলে আসতো মাথার মধ্যে যে আচ্ছা আজকে আমি মানে দুপুরে কি খাবো, মানে দুপুরে ভাতটাও তো আমার নিজে রান্না করতে হবে, কারণ ওখানে তো আসলে মানে 10টা মানুষ নাই যে আমাকে রান্না করে খাওয়াবে। বাট এই জিনিসটা যদিও মনে হয় যে অনেক ডিফিকাল্ট, বাট ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড থিং, বিকজ তোমরা সবাই নিজে নিজে সবকিছু করা শিখতে পারবা। ইটস আ ভেরি ক্রুশাল পয়েন্ট ফর সার্ভাইভাল, যেটা আমরা বলতে পারি যে বেঁচে থাকার জন্য আসলে যে স্বাভাবিক যে জিনিসগুলো আমাদের লাইফে দরকার, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা করতে পারি এবং নিজের লাইফটাকে গোছানোরও একটা ওয়ে বের করতে পারি আমরা। সো এটাকেই আসলে বোঝানো হয় যে পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। বিকজ আমি এই ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছি বলেই আমি আমার মধ্যে সেই পার্সোনাল গ্রোথটা আনতে পারতেছি। আচ্ছা, অ্যান্ড লাস্টলি হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। ডেফিনেটলি বাইরে থেকে পড়াশোনা করলে when you have a very good higher education degree from abroad, তাহলে তোমার ওই যে তুমি ধরো জব মার্কেটে সবার থেকে বেশি স্ট্যান্ড আউট করতে পারবা। হ্যাঁ, যে কথাটা আমি একটু আগে বললাম যে সাপোজ একটা কোম্পানিতে 100 জন ইন্টারভিউ দিতে গিয়েছে, তার মধ্যে জাস্ট ইউ আর দ্য ওনলি ওয়ান হুজ ওনিং ফরেন ডিগ্রি। সো ডেফিনেটলি দেখা যাবে যে তাদের তো ইন্টারভিউ হয়তোবা তারা অনেক ভালোভাবেই দেবে, বাট কিছু কিছু সেক্টরে হয়তোবা তোমরা এগিয়ে থাকবা বিকজ ইউ হ্যাভ দ্যাট এক্সট্রা নলেজ দ্যাট দে ডোন্ট হ্যাভ। ঠিক আছে? সো দিস আর অলসো ভেরি গুড কান্ট্রিজ, বাট আই ওয়ন্ট সাজেস্ট দোজ বিকজ ওই দেশগুলোতে আসলে এখন এত বেশি স্টুডেন্ট যাচ্ছে, স্পেশালি ফ্রম ইন্ডিয়া, চায়না, হংকং, এরকম অনেক এশিয়া থেকে অনেক দেশ থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে। সো যেতে যেতে ওদের মানে এত বেশি স্যাচুরেটেড হয়ে গেছে যে তারা আসলে স্টুডেন্ট নিচ্ছে না। বাট তো হসপিটালে গেলে আসলে সিচুয়েশনগুলো আরেকটু আমাদের জন্য বেশি হয়। আচ্ছা, সো অস্ট্রেলিয়া নিয়ে যেটা বলতেছিলাম যে এটা আসলে আমাদের জন্য খুব ইজি হয়। আচ্ছা, সো ফার্স্টে গেল সিকিউর ইউর স্টুডেন্ট ভিসা, আমাদের স্টুডেন্ট ভিসাটা রেডি করতে হবে। সেকেন্ডটা হচ্ছে চেক ভিসার রিকোয়ারমেন্টস, যেটা বললাম যে ভিসার যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদের আসলে রিকোয়ারমেন্টসগুলো অনেক বেশি, আমাদের নানান রকম ডকুমেন্টস দেখাতে হয়। এবং কেন আসলে এই ডকুমেন্টসগুলো দেখাতে হয়? বিকজ তারা ভাবে যে আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করি, তো আমরা মেবি ওদের দেশে যে আমরা টিকে যাবো, অ্যান্ড সেটা আসলে তারা চায় না। তারা চায় যে হ্যাঁ তুমি উচ্চশিক্ষার জন্য আসছো, দ্যাটস ফাইন, come to our country, study and then leave the country। মানে এটা হচ্ছে তাদের মেইন জিনিস যে তোমরা আসো, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, তারপর তোমরা তোমাদের দেশে ফেরত চলে যাও। বাট আমাদের দেশে আসলে আমরা আমাদের যে স্টুডেন্টগুলো প্রত্যেক বছর গ্র্যাজুয়েট করতেছে, আমরা আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। যেরকম বুয়েট থেকে তারপরে আরও যে ভালো ভালো ইউনিভার্সিটিসগুলো আছে, আমি কয়েকদিন আগে একটা রিসার্চারের একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওখানে দেখলাম যে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা বাংলাদেশে গ্র্যাজুয়েট করার পরও তাদের কোনো চাকরি নেই। কেন চাকরি নেই? কারণ আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো বা আমাদের বিভিন্ন রকম যে সেক্টরগুলো, এগুলোতে আসলে এই ভালো ভালো স্টুডেন্টরা যারা অনেক মেধাবী তাদের আসলে কোনো গুরুত্ব দেওয়া হয় না, এবং সেই ক্ষেত্রে অনেকে বেশি থেকে যায় এবং আনএমপ্লয়েড থেকে যায়। বাট হয়তো বা যাদের ফান্ডিং বা ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি একটা খারাপ না, মানে মোটামুটি ভালো আছে, তারা হয়তো ইভেন্চুয়ালি বাইরে চলে যায় এবং তারা ওই দেশের ইমপ্রুভমেন্টের কাজে লেগে পড়ে। বাট আসলে আমাদের দেশের মানে আমাদের উচিত যে আমাদের যে নলেজটা আছে, আই থিঙ্ক যে আমরা যদি এই সেই নলেজটা যদি সেই ক্ষেত্রে তোমাদের ক্যারিয়ার অপরচুনিটিস কিন্তু বাংলাদেশেও ভালো অ্যান্ড সেম ভাবে বিদেশেও অনেক ভালো। নেক্সট স্লাইড। আচ্ছা, what to do next after you have finally selected your desired country? আচ্ছা, ফার্স্টে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারি। সেকেন্ডে আমরা জানলাম যে কেন আসলে আমরা একটা ফরেন দেশ চুজ করবো। এরপরে আমরা যখন এই দুইটা সিলেক্ট মানে শেষ করলাম এই চ্যাপ্টারগুলো, এরপর হচ্ছে যে আমরা সব কিছু সিলেক্ট করার পর এবার আমাদের নেক্সট স্টেপটা কি? আমরা তো ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, অ্যাডমিশন পেলাম, আমরা দেশে কোন দেশে যাচ্ছি, কেন যাচ্ছি, এটাও আমরা জানলাম। এবার আমাদের কি প্রসেস? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সিকিউর ইউর স্টুডেন্ট ভিসা। সো ডেফিনেটলি অ্যাজ উই অল নো দ্যাট আমাদের দেশের পাসপোর্ট হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের অলমোস্ট ওয়ান অফ দ্য উইকেস্ট পাসপোর্ট বলা চলে, মানে সবচেয়ে আর কি কি বলবো সবচেয়ে কম পাওয়ারফুল পাসপোর্ট। হ্যাঁ, অ্যাজ উই বিলং টু আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি।
বাট এটার জন্যই আমাদের যদি আমরা ট্যুরিজমের ক্ষেত্রে হোক, আমরা যদি কোনো দেশে ঘুরতে যাই, বা আমরা কোনো দেশে যদি কাজ করতে যাই, বা আমরা যদি কোনো দেশে পড়াশোনার ক্ষেত্রে যাই, সব কিছুর ক্ষেত্রেই আসলে আমাদের অনেক 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 ডকুমেন্টস ভিসাতে সাবমিট করতে হয়, যেটা আসলে স্টুডেন্টের জন্য অনেক বেশি হ্যাসেল হয়ে পড়ে। বিকজ এত ডকুমেন্ট সবাই আসলে একটু ভাবনা যায় যে কীভাবে কি রেডি করবো, এই জমির দলিল, এই দলিল, ব্যাংকের ডকুমেন্টস, এগুলো অনেক কিছু লাগে। বাট এটা আসলে এখন আর এত বেশি ক্রিটিক্যাল কিছু না। এখন জাস্ট তোমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসবে, অফার লেটারের পাশাপাশি ব্যাংকে কিছু টাকা দেখাতে হবে, কিছু টাকা দেখালেই তোমরা ভিসার জন্য দাঁড়াতে পারো। এখন এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই প্রসিজারটা অনেক বেশি ইজি হয়ে গেছে, স্পেশালি ফর অস্ট্রেলিয়া। বিকজ কানাডা, ইউএসএ আমাদের নিজের দেশে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো আমাদের দেশকে আমরা অনেক বেশি আগে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, সো একটু অফ টপিকে চলে গেছিলাম, ভেরি সরি ফর দ্যাট। যে ভিসা রিকোয়ারমেন্টসের পরে থার্ডটা হচ্ছে গ্যাদার রিকোয়ার্ড ডকুমেন্টস। এটা হচ্ছে প্রিপেয়ার্ড ডকুমেন্টস লাইক ইউর পাসপোর্ট, অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি অ্যান্ড প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সো যেটা একটু আগে বললাম যে এখন আসলে ভিসার ক্ষেত্রে প্রসেসিংটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। সো ফার্স্টে আমাদের পাসপোর্ট লাগবে, ডেফিনেটলি পাসপোর্ট ছাড়া তো উই ক্যানট ট্রাভেল আউটসাইড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো সেটার অফার লেটারটা লাগবে, এবং আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য প্রুফ, যে আপনার ব্যাংকে বা আপনার যেভাবে আপনার স্পন্সর যারা হবে তারা আসলে কীভাবে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ অ্যাপ্লাই ফর দ্য ভিসা। Follow the instructions provided by the embassy or consulate of your chosen country. আচ্ছা, সো আমি তো স্পেসিফিকলি অস্ট্রেলিয়া, কানাডা নিয়ে কথা বলতেছি, বাট ইভেনচুয়ালি আমরা যে দেশেই সিলেক্ট করি না কেন, দ্য প্রসেস ইজ অ্যাকচুয়ালি সিমিলার। আমরা যে কোনো দেশেই যাই না কেন, সব দেশেই মোটামুটি সেইভাবেই প্রসিডিউরটা চলে, বাট এক একটা দেশের ভিসা রিকোয়ারমেন্ট আবার এক এক রকম। সো সবার লাস্টে আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে হবে যে আসলে কোন দেশের ভিসাতে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। Okay, the final slide of mine, slide, conclusion and personal experience. Once visa is received, you are all set to fly and start this amazing chapter of life. Acha. So, lastly, আমি যেটা বলতে চাই যে পুরো প্রসিডিউরটা সব কিছু মিলায় হয়তো অনেক বেশি হেক্টিক মনে হতে পারে সবার কাছে, বাট আমি যতটুকু পেরেছি আর কি অনেক ইজিলি মানে সংক্ষেপভাবে যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার একটা বাইরে পড়তে যাওয়া নিয়ে আমি ওই ডিটেলসগুলোই তুলে ধরে ট্রাই করেছি। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে অনেকের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তো সবাইকে বিদেশে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতেছি, বাট আমি নিজে কেন বিদেশ থেকে পড়াশোনা করে আবার দেশে ফেরত চলে আসছি, রাইট? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে। সো যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশের যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের যে এত ট্যালেন্টেড যে স্টুডেন্টসগুলো আছে এবং যারা হচ্ছে গিয়ে প্রতি ইয়ার গ্র্যাজুয়েট করতেছে, তারা কিন্তু ইভেনচুয়ালি সে ইঞ্জিনিয়ার হোক বা সে বিজনেসের ব্যাকগ্রাউন্ডে হোক, যেটাই হোক, সে আলটিমেটলি কী করতেছে, বিসিএস দিচ্ছে। আমি বলতেছি না বিসিএস খারাপ বা কিছু, অবভিয়াসলি বিসিএস অনেক হাইলি অ্যাপ্রিসিয়েটেড এন্ড হাই প্রোফাইল একটা জব পুরো বাংলাদেশে। বাট আমার যে কনফিউশনটা ছিল যে আসলে কেন একজন ইঞ্জিনিয়ার বা যে বোর্ড থেকে ইঞ্জিনিয়ার অনেক হাই লেভেলে গ্র্যাজুয়েট করে সে কেন সরকারি চাকরিতে যাবে? তার তো আসলে বাংলাদেশে যে বড় বড় মেগা প্রজেক্টসগুলো চলতেছে, কথার কথা আমি যদি এক্সাম্পল হিসেবে একটা সিভিল ইঞ্জিনিয়ারকে ধরি বোর্ড থেকে, সে কেন একটা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করে সে কেন একটা সরকারি চাকরিতে যাবে, রাইট? সেটার তো তার কোনো ইয়ে নাই। তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমাদের দেশে কিন্তু এখন অনেক মেগা প্রজেক্ট চলতেছিল, ঠিক আছে? বাট আমরা জানি যে আমাদের লাস্ট যে গভর্নমেন্টটা ছিল তার এই ইয়াতে আসলে তার সেশনে আসলে এই যে যারা ভালো ভালো স্টুডেন্টরা তাদেরকে আসলে বেশি একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় নাই। উল্টা আমাদের দেশে এত ভালো ভালো স্টুডেন্টস থাকার পরও এবং আইডিয়া থাকার পরও আমরা জাপান এবং সিঙ্গাপুর থেকে ইঞ্জিনিয়ার্স বেশি টাকা দিয়ে নিয়ে এসে আমরা আমাদের দেশে খাটাচ্ছি। কেন? আমাদের দেশে তো অনেক মেধাবী স্টুডেন্ট আছে, তাদেরকে কি জায়গা করে দেওয়ার জায়গা আছে, রাইট? সো ডেফিনেটলি এইটাই আমি চাচ্ছিলাম যে আসলে এই সিস্টেমটাকে আমি বাংলাদেশে আসলে চেঞ্জ করার একটা মানে এইম রাখছি যে না, আমাদের দেশের যে মেধাবী যে স্টুডেন্টগুলো আছে তাদের আসলে বাংলাদেশেই একটা ওয়ার্কের জায়গা করে দেওয়া যেতে চায়, এবং আমিও সেটা চাই যে ডেফিনেটলি বাংলাদেশে তো পড়াশোনা করছেনই এবং বিদেশে যেও আসলে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসা উচিত।
বিকজ আমরা যদি সিঙ্গাপুর আর জাপান থেকে যদি আমরা ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে সেখানে কাজ করতে পারি, এর থেকে তো আমাদের নিজেদের দেশের ছেলেমেয়েদেরকেই আমরা বাইরে পাঠিয়ে ওদেরকে পড়াশোনা করে ওদেরকেই আমরা ইউজ করে আমাদের দেশে আরো বেটার ইয়া করতে পারি, রাইট? আমি যখন বাইরে বিভিন্ন দেশে যাই, ট্রাভেল করি, তখন আমি দেখি যে মিডল ইস্টার্ন কান্ট্রি বলেন বা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব জায়গায় অনেক উঁচা উঁচা বিল্ডিংস এবং অনেক বড় বড় ফার্মস আছে, ইন্টারন্যাশনাল কোম্পানিজ আছে। এগুলোতে আমাদের বাঙালিরাই কিন্তু অনেকটা বেশি কন্ট্রিবিউট করে থাকে। কিন্তু সেটা কেন হবে? আমাদের দেশে কি কম, মানে আমাদের দেশে কি মেগা প্রজেক্ট হচ্ছে না? আমাদের দেশে কি ভালো ভালো কোম্পানিজ নাই? আমাদের দেশে তো ইন্টারন্যাশনাল কোম্পানিজ আছে, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন রকম কারণে আসলে তাদেরকে গুরুত্বটা দিতে পারি না। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আসলে বাইরের থেকে একটা ডিগ্রি অর্জন করেছি এবং আসলে এই ডিগ্রিটা আমার নিজের দেশের জন্য, আমি আমার নিজের মানুষদের জন্য আসলে কাজে লাগাতে চাই। তো সেটার জন্যই আসলে মূলত আমার প্রদর্শন, এবং সেটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। তো এখন কারেন্টলি আমি যেখানে জব করতেছি